নগর জীবন মানেই তো দৌড়ঝাঁপ এবং সেই রকম নগরেই প্রতিনিয়ত লাখ লাখ মানুষ নানান রকম স্বপ্ন নিয়ে রাজপথে নামেন। সেটা শুধু ঢাকা মেগাসিটির জন্যই নয়, বরঞ্চ বাংলাদেশের নানান রকম শহুরে অঞ্চলগুলোতে প্রত্যেকটি জায়গাতেই নারীদের অবাধ বিচরণ চলছে। তবে এই অবাধ বিচরণে খানিকটা বাধা নেই এমনটা বলা যায় না, কারণ দেখা যায় যে কাজে যতখানি সাফল্য নারীরা দেখাক না কেন, ঠিকই যখন যাতায়াতের মাধ্যমগুলোতে নানান রকম সমস্যা বোধ করেন বা রাস্তায় যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি তারা হন, সেই ক্ষেত্রে কাজে নানান রকম সমস্যা তারা বোধ করেন, সাথে মানসিক একটা চাপও অবশ্যই তাদের জীবনে জায়গা করে নেয়। ঠিক সেই রকম বাধা এবং বিপত্তি সব কিছুকে এড়িয়ে চলার জন্য একটা ছোট উদ্যোগ বলা যায়, তবে অনেক বড় স্বপ্নের একটি উদ্যোগ। ছোট পরিসরে শুরু করলেও নতুন করে চিরচেনা ঢাকা শহরে দেখা যাচ্ছে একটি অচেনা রং, চিরচেনা দৃশ্য, অচেনা রং। গোলাপি রঙের বাস দেখা যাচ্ছে এখনকার রাজপথে। এখন পর্যন্ত গোলাপি বাস 14টি নেমেছে এ পর্যন্ত, খবর যতখানি পাওয়া গেছে, এবং সেখানে 10টি ঢাকা শহরে চলছে এবং বাকি 4টি চট্টগ্রাম এবং বগুড়াতেও চলাচল শুরু করেছে বলে জানা গিয়েছে। এবং এই পিঙ্ক বাসে চলছেন শুধুমাত্র নারী যাত্রীরা। সেই বাসের ড্রাইভারও একজন নারী এবং কন্ডাক্টরও একজন নারী, এবং সেই বিষয়টাই একটু নতুন ভাবনা। তবে যেমনটা আমরা দেখতে চাই, যেমন স্বপ্ন আমরা দেখেছি যে শুধু নারীরাও যে অনেক কিছু করে ফেলতে পারেন, সেটার একটি নমুনাই বলা যায় এই ঘটনাটিকে। পিঙ্ক বাস নিয়ে আজকে আলাপ হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে, এবং আজকের যে বিষয় সেটি হলো গোলাপি বাস এবং নারীর নিরাপত্তা। গোলাপি বাস এবং নারীর নিরাপত্তা কিভাবে ওতপ্রোতভাবে মিশে আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে পরিচয় করিয়ে দিতে চাই যে এই দুইজন বন্ধুর সাথে আজ এই বিষয় নিয়ে আলাপ হবে তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন শাওরিন আহমেদ, তিনি একজন উদ্যোক্তা, তার উদ্যোগের নাম সতেজ বাজার। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তার পাশেই আছেন খন্দকার জলি আক্তার, তিনি একজন রন্ধন শিল্পী এবং তার যে জায়গাটা আছে সেটার নাম হলো রসনা বিলাস। অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। দুজন বন্ধুর সাথে গোলাপি বাস নিয়ে আলাপ হবে এবং সাথে অনেক গোলাপি রঙের আলাপ হবে। তাদের জীবনেও নিশ্চয়ই অনেক গোলাপি স্বপ্ন আছে। কেন গোলাপি বলা হয়? কারণ নারীদের জন্য যখন আলাদা করে কিছু তৈরি হয়, সেটাকে ইন্টারন্যাশনালি পিঙ্ক ট্যাক্স দিয়ে ধরা হয়, অথবা পিঙ্ক কালার হিসেবে একটি রিপ্রেজেন্টেশন হিসেবে ধরা হয়। নারীদের জন্য আলাদা যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, সেখানে একটি ট্যাক্স যুক্ত হয়, সেই ট্যাক্সটার নামও হলো পিঙ্ক ট্যাক্স। তো সেই ক্ষেত্রে নারীদের নানান রকম স্বপ্নকে গোলাপি রঙের স্বপ্ন বলাই যায়। আমরা হয়তো সব কিছুকেই হালকা গোলাপি করে ফেলি। সেই বিষয়গুলো নিয়ে আড্ডা হতে হতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন এবং নিজেদের নানান রকম স্বপ্নের কথা বলতে পারেন, নিরাপত্তার কথা বলতে পারেন, চিন্তা উদ্বেগের কথা বলতে পারেন, সাথে শহরে নতুন একটি আয়োজন গোলাপি বাস, সেটা নিয়ে আপনার কি ভাবনা সেগুলো জানাতে পারেন। শাওরিন আপুর কাছে আসি। যে কোনো গোলাপি রঙের আলাপে যাবার আগে, আমাদের লেডিস ক্লাবও কিন্তু হালকা গোলাপি রং না, সেই বিষয়টাই আসবো। আপনার যে জায়গাটা সতেজ বাজার, এটার শুরু কোথা থেকে, এখানে কি ধরনের কাজ করেন এবং কোন ভাবনা থেকে এটা শুরু? আচ্ছা, এটার শুরুটা হয়েছিল আজ থেকে আরো 6 বছর আগে। 6 বছর আগে এই উদ্যোগটা একদম খুব চটজলদি একটা উদ্যোগ। আমি শুরুতে একজন চাকরিজীবী ছিলাম, তো সেই জায়গা থেকে আমার একটু মনে হয়েছে যে এখনও আমাদের দেশে নারীদের জন্য চাকরির জায়গাটা নিরাপদ না। তো তখন থেকেই মনে হতো যে নিজের একটা কিছু হোক, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে। তো সেই ভাবনা থেকেই হঠাৎ একদিন আমি মানে ফুড প্রসেসিং করছিলাম। মানে আমার আম্মুকে দেখতাম যে বছরের মানে যখন আমাদের শীতের সময় অনেক সবজি আসে, হ্যাঁ, সেগুলো হচ্ছে প্রসেসিং করে রাখতো যেন পরবর্তীতে আমরা আবার সেটা খাওয়া যায়। তো সেই জায়গা থেকে হঠাৎ আমার মনে হলো যে যারা কর্মজীবী নারী আছেন, তারপর নতুন মা বা গর্ভবতী যারা আছেন, তাদের জন্য প্রসেস ফুডটা একটা বেস্ট ওয়ে। কারণ এটা খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার যে আমি একটা ফুড রেডি করতে গেলে আমার যে সময়টা লাগে, সেই প্রসেসিংয়ের জায়গাটা যদি আমি রেডি করে দেই, সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা সেবা হতে পারে। তো সেই জায়গা থেকেই আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা পেজ খুলে দাও। সেই রাতেই আমার পেজ খোলা, আমার সতেজ বাজার। সেখান থেকেই আমার যাত্রা শুরু। আজকে 6 বছর যাবত আমি চলে যাচ্ছি, এই যাত্রার সাথেই আছি
ইনশাআল্লাহ 6 বছর বেশ একটা ভালো সময়, এবং 6 বছর আগে মানে সেই সময় কোভিড চলছিল, জি, এরকম COVID একটা চলছিল। সময়। এবং সেই সময় অনেক নারী উদ্যোক্তা সেই সময় উঠে এসেছেন, এবং এই ভাবনাটাকে আমি বলি যে আমাদের একটা সাপে বর হয়েছে এমন জি, একটা right. ঘটনা। এটাতে বাংলাদেশের অর্থনীতিতেও বেশ ভালো একটা প্রভাব পড়েছে, এবং সেই সময় সতেজ খাবারের প্রয়োজনীয়তা আলাদা রকম করে কত বেশি দরকার সেটা আমরা বুঝতে পেরেছি। রেস্টুরেন্টের খাবার থেকে আমরা সরে এসেছি, বাইরে যাওয়া থেকে আমরা সরে এসেছি, এবং ঘরে সুস্থ থাকার জন্য সতেজ খাবার প্রয়োজন সেই ভাবনাতে এসেছি। চমৎকার একটি ভাবনা। এবং রসনা বিলাসেও তেমনই কিছু আয়োজন করেন খন্দকার জলি আক্তার আপু। রসনা বিলাসের শুরুটা জানতে চাই। আমার শুরুটা এভাবেই হয়। আমি ছোট একটা চাকরিতে জয়েন ছিলাম, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওইখানে আমি দুস্থ মহিলাদের নিয়ে কাজ করতাম, এখনও যুক্ত আছি ওইখানে। তো আমি যখন কোভিড আসে তখন তো ঘরে বন্দি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড আসছিল বাসায়, আটকা পড়লো। আমার মা আসছে আমাকে দেখতে, আটকা পড়ে গেল। তখন ওইখান থেকে আমি এমনিতেও রান্নাবান্নার প্রতি একটু দুর্বল ছিলাম। আমার দাদি খুব রান্নাবান্নায় ভালো ছিল, ওনার কাছ থেকে শেখা, আচার বানানো শেখা ওনার কাছ থেকে। তখন আমি অনলাইনে দেখতে পারলাম ফুড পান্ডা। জি, ফুড পান্ডা খাবার সাপ্লাই করছে, কিভাবে নিচ্ছে কি করছে। তারপর আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম। বললাম যে আমি ঘরে বসে আছি, কতদিন বসে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই, শুরু করি না দেখি। তারপরে হচ্ছে ওইখান থেকেই শুরু করি আমি আচার, তারপরে হচ্ছে পিঠা, বিভিন্ন রকমের খাবার করে ফুড পান্ডাতে। তখন তো আমাদের বাড়িওয়ালা আমাদের গেটে তালা মেরে দিয়েছিল, কেউ নামতে পারবে না, উঠতে পারবে না। ওই বারান্দারি দিয়ে আমি নামিয়ে দিতাম, ফুড পান্ডার লোক আসতো নিত, ওইখান থেকে আমি করতাম। ওইখান থেকেই শুরু হয়। তারপর আস্তে আস্তে পথ চলে আজকে 6 বছর। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, ভালোভাবেই চলতেছে আমার। এবং অনেকগুলো প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন, সেগুলো নিয়ে একটু শুনি। রসনা বিলাসে কি কি আছে? রসনা বিলাসে আছে হচ্ছে আমার বিভিন্ন রকমের আচার, বোম্বাই মরিচের আচার, তারপরে হচ্ছে রসুনের আচার, এরকম মানে আমাদের বাংলাদেশের যেসব ফলগুলো পাই আমরা সেইগুলো দিয়ে আমি আচার তৈরি করি। তারপরে হচ্ছে ড্রাই ফুডের মধ্যে আছে যেমন আনারসের নাড়ু, আনারস দিয়ে বিভিন্ন রকমের নাড়ু তৈরি করা, তারপর ড্রাই ফ্রুট তৈরি করা, এগুলো নিয়ে কাজ করতেছি। তারপর আপনার ফ্রোজেন ফুডটা বিকেলবেলা নাস্তার জন্য, বা আমি আমার বাচ্চার জন্যই শুরু করেছিলাম। সেটা দেখে আস্তে আস্তে না এখন ভালোই সাড়া পাচ্ছি, আমার পেজে সাড়া পাচ্ছি, আমি করতেছি। চমৎকার। এবং আজকে যে বিষয়টা সেটা হলো গোলাপি বাস এবং নারীর নিরাপত্তা। সেটা নিয়ে কথা বলার আগে মনে পড়েই যায় আমজাদ হোসেনের সেই চিরচেনা যুগান্তকারী এক সিনেমা গোলাপি এখন ট্রেনে। তবে গোলাপি এখন ট্রেন থেকে বাসে চলে এসেছে, এবং বাস একটা নয়, দুটো নয়, গোটা 10টি বাস ঢাকা শহরে চলছে। এবং সেখান থেকে তখন একজন ববিতা ট্রেনে উঠেছিলেন, কিন্তু আজ লাখ লাখ নারী হয়তো গোলাপি বাসে উঠবেন। এবং সেই ভাবনাটা, গোলাপি বাসের যে কনসেপ্টটা, এটা কেমন লেগেছে শাওরিন আপু? এটা আমি অবশ্যই বলবো এটা খুব প্রশংসা রাখে, কারণ আমাদের নারীদের জন্য এটা অনেক বেশি দরকার ছিল। এবং ঢাকা শহরের মতো একটা জায়গায় যেখানে মানুষ ছোট ছোট স্বপ্ন নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঢাকায় কিন্তু আসে হচ্ছে ছোট স্বপ্নগুলোকে বড় করার জন্য, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণেই আসলে দেখা যায় নারীরা মাঝপথেই থেমে যায়। সেটা হতে পারে আমাদের চলার পথে নিরাপত্তার অভাবের জন্যই। তো আমি মনে করি যে এই পিঙ্ক বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগটা নিয়েছেন, এটা যদি আমরা সফলভাবে পরিচালনা করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক ছোট ছোট স্বপ্ন অনেক বড় হয়ে যাবে। আসলেই তাই। এবং লোকাল বাসে ওঠার অভিজ্ঞতা জলি আক্তার আপু আছে? হ্যাঁ, লোকাল বাসে ওঠার অভিজ্ঞতা আছে, এবং অনেক রকমের হয়রানির শিকারও হয়েছি। এরকম আসলে আমি জলি হয়তো টিকে আছি, অনেকে আছে যে ঢাকা শহরে আসছে অনেক স্বপ্ন নিয়ে, লোকাল বাসের অভিজ্ঞতা বা বিভিন্ন হয়রানির কারণে অনেকে স্বপ্ন নষ্ট হয়ে যায়, আমাদের চলে যায়। বাড়িতেও যেটা হয় যে যেমন শুরু থেকে মানে আমি যদি ইউনিভার্সিটি যেতে চাই এবং সব সময় যদি আমার ব্যক্তিগত একটা ট্রান্সপোর্ট না ব্যবহার করতে পারি, তো খুব ভালো একটা মাধ্যম হতে পারে একটা লোকাল বাসে করে উঠে যাওয়া। কারণ স্বল্প খরচে ইউনিভার্সিটি যে হাত খরচ থাকে বা কলেজ ভার্সিটিতে যে হাত খরচ থাকে, সেটার জন্য লোকাল বাস হতেই পারে একটা ভালো অপশন। কিন্তু কখনোই সেটা তেমন করে বাবা মা খুব নিরাপদ হিসেবে মেয়েদেরকে তুলে দিতে পারেন না। আমরাও দেখা যায় যে 1-2 বার উঠে আর উঠলাম না, কারণ ওই ঘেঁষাঘেঁষি, ওই হেনস্থা বা যে কোনো বিভিন্ন একটা ব্যাড রকমের টিজ এক্সপেরিয়েন্স শুনতে হয়, বিভিন্ন ইপটিজিং এর শিকার হইতে হয়।
অনেকভাবে আসলে নারীরা অনেক বেশি বাসটাতেই বেশি আমরা মানে নিরাপত্তাহীনতায় ভুগি। যেমন এই ঘটনাটা আপনারাও শুনেছেন কিনা আমি জানি না, যে যদি আপনার গায়ে কোনো টাচ লাগে এবং আপনি সেটাতে বিরক্ত হচ্ছেন, মানুষ বলছে যদি আপনি এটাই সহ্য করতে না পারেন তাহলে বাসে প্রাইভেট উঠেছেন নিয়ে কেন? চলেন, প্রাইভেট গাড়ি নিয়ে চলেন না কেন, এখানে আসছেন কেন, এই প্রশ্নের সম্মুখীন হ্যাঁ, হইতেই হ্যাঁ, হয়। তাই না? তো সে ইচ্ছা করে ব্যাড টাচ করতেছে, আপনি বলতে পারবেন না। তাহলে এতই যদি আপনার এত সমস্যা, আসছেন কেন এই গাড়িতে, এই কথার উত্তর কি দিব? তো সেটাই, মানে এই ধরনের ইনসেনসিটিভ কিছু ঘটনা যদিও কাম্য নয়, আমরা একটা প্রগতিশীল সমাজে বসবাস করি সেটাই আমরা বলতে চাই, কিন্তু এখনো এই ধরনের কিছু মানুষের অবস্থান আমাদের শহরেই শিক্ষিত সমাজে আছে হ্যাঁ। এবং আর সাথে শুধু যে নারীরা এটা ফেস মানে করেন। প্যাসেঞ্জার দ্বারাই আমরা নির্যাতিত হচ্ছি বা এরকম ইপটিজিং এসে তা না, দেখেন হেল্পাররাও আমাদের ইঙ্গিত করে কথা বলে, এই পাখি উঠছে, পাখি নামছে, এরকম অনেক রকম কথা শুনতে হয়। ড্রাইভাররা ওদের সাথে বিভিন্ন ভাষায় কথা বলে, আমরা তো বুঝতে পারি যে আমাদের ই করেই বলছে। আরেকটা মেয়ে আসছে, ইউনিভার্সিটির একটা মেয়ে উঠছে, হয়তো তাকে টিস করে কথা বলে, ওইটা কিন্তু আসলে খুবই মানে খারাপ লাগে এই বিষয়টা। এটা এই ক্ষেত্রে আমার মনে হয়েছে অনেকে যদিও এটা নিয়ে একটা সমালোচনার ঝড়ও আমরা সোশ্যাল মিডিয়াতে নানান মাধ্যমে দেখতে পেরেছি, সেটা হলো যে ড্রাইভারও নারী এবং সাথে হেল্পারও নারী। কন্ডাক্টরও নারী। এবং আমার মনে হয়েছে যে একটা মেয়ের আসলে কোন কথাটা গায়ে লাগে এটা বোঝার ক্ষমতা হয়তো একজন মেয়ে যিনি নিজে ফেস করেছেন তিনিই হয়তো বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে শাওরিন আপুরও অভিজ্ঞতার আলোকে যদি বলতেন যে একটা বাসে ওঠার অভিজ্ঞতায় কেন একজন ছেলে কন্ডাক্টরের বদলে একজন মেয়ে কন্ডাক্টর থাকলে আমাদের মানে আরেকটু নিরাপদ বোধ হবে। আর একটু নিরাপদ বোধ বলতে আমরা তো পুরোটাই সেফ জোনে চলে গেলাম। তাহলে যদি একজন কন্ট্রাক্টর নারী হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পুরোটাই সেফ জোনে আছি, কারণ মানসিকভাবে একটা স্বস্তির জায়গা থাকে যে এখানে আমাকে কেউ বুলিং করছে না, এখানে আমাকে কেউ টিফটিজিং এর আমি কারো দ্বারা শিকার হচ্ছি না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি রিসেন্ট একটা ভিডিও দেখেছি এই পিঙ্ক বাস চালু হওয়ার পরেই, যে একজন মহিলা আমাদের উঠতে যাচ্ছে লোকাল বাসে, কিন্তু তাকে নেয়নি। কেন নেয়নি? যে আপনারা গোলাপি বাসে যান। অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি আমরা আমাদের জায়গাটাকে শক্ত করে ধরে রাখতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন বাস চালক নারী এবং কন্ট্রাক্টর নারী এবং ওই পুরোটা সার্ভিসই শুধুমাত্র নারীদের জন্য হবে, সেটা অবশ্যই খুব ভালো হবে। কারণ সেই জায়গায় আমাদের তখন আর নিরাপত্তাহীনতার যে জায়গাটা, মানসিক প্রশান্তির জায়গাটা অনেক বড় হয়ে আসবে। এটা অবশ্যই। এবং দেখা যায় যে বাস চালানোর ক্ষেত্রে যারাই এখন আছেন না কেন, সেই ক্ষেত্রে একটা কথা আসে যে নারীরা কি বাস চালাতে পারবেন, ওনাদের ফিজিক্যাল স্ট্রেংথ কি আসলে ছেলেদের মতন কিনা। বিমান চালাচ্ছে না, হ্যাঁ, নারীরা তো বিমানও চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? তো সেই ভাবনা থেকেই একটু বিস্তারে যদি বলেন, যে দেখা যায় যে অনেকেই এই তাদের শক্তি বা মনোবল নিয়ে প্রশ্ন তুলছেন, সেই বিষয়টাকে কেমন করে দেখছেন? প্রথমে যেটা বলি, শাওরিন আপাকে যে প্রশ্নটা করেছেন যে মানে বাস কন্ট্রাক্টর যে সেটা নারী হওয়াতে কি সুবিধা হয়েছে, এটা একটু আমি বলি। হ্যাঁ প্লিজ। ছেলে কন্ট্রাক্টর যখন আছে, তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা যখন উঠতে যাই আমাদের গায়ে হাত দিয়ে ওঠায়, ধরে উঠাইতেছে, কোথায় হাত লাগতেছে কি লাগতেছে, ওরা মানে আমাদের যে অস্বস্তি হচ্ছে এটা ওরা কোনো কিছু নেই। এখন একটা মেয়ে যখন একটা মেয়েকে উঠাবে, তাকে যদি ধরে ওঠায় এই অস্বস্তি বোধটা কিন্তু লাগবে না। এই দিক থেকে আমাদের একটা ওঠার সময় একটা মানসিক শান্তি, ওঠার সময় যদি এরকম গায়ে হাত দিয়ে ওঠায় মানসিকভাবে একটাই লাগে, গাড়িতে ওঠার পরে খুব অস্বস্তি লাগে, খুব রাগ হয় যে কেন এটা করলো। এরা তো বিভিন্নভাবে হয়রানিও করে। আর ওই যে মানুষের যে হইতেছে যে নারীরা গাড়ি চালাবে, নারীরা কতটুকু করবে, নারীরা করতেছে না। আমি তো দেখছি বাংলাদেশ পুলিশে আছে নারীরা গাড়ি চালাচ্ছে, সে হেভি বড় বড় গাড়িগুলো চালাচ্ছে না। তাদের আমি আমার ছেলেদের চাইতে মেয়েদের মনোবল কোনো দিক দিয়েই কম না, বেশি আরো। বিমান চালাচ্ছে না, তারা বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আমাদের মেট্রো রেল চালাচ্ছে। ওই বাড়ি যানগুলা যদি চালাতে পারে, বাস তো তার কাছে কিছুই না, বাস তো চালাতেই পারে। একদম একদম, এটাই আসলে বেশ চমৎকার একটি উদ্যোগ হয়েছে। এবং সেখানে নারীদের যে পদচারণা, সেটা আমার মনে হয় সম্ভাবনার একটা দুয়ার তো অবশ্যই খুলে দিয়েছে নারীদের জন্য। আরেকটি পেশা যেটি বেশ জাঁকজমকভাবে উন্মুক্ত হয়ে গেছে, সেটা হলো বাস চালনা করা। হ্যাঁ, আমি অসম্মান করব না, ছেলে মানুষদের অসম্মান করব না, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে এটা মানতে পারতেছে না। নারীরা করবে, নারীরা এটা করবে, এটা সম্ভব। এটা আমাদের মানসিক সমস্যা, কারো মানসিক সমস্যা।
আশা করি যে ঠিক হয়ে যাবে। মেট্রো রেল নিয়ে শুরু হয়েছিল না, নারীদের এটা যে আছে, বগিটা যে আছে, ওইখানে যখন আমরা প্রথমে উঠতাম ছেলেরা জোর করে উঠতো। আমরা বারবার আমি রেগুলার যাতায়াত করতাম, বারবার বলার পরও তারা আমাদের সাথে রাফ বিহেভ করতো। অনেক কমপ্লেন, নিচে গিয়ে আমাদের কমপ্লেন করতে হয়েছে, বলছে আপনারা ছেলেদের বগিতে ঢুকতে পারেন, আমরা পারবো না কেন? ভাই একটা জায়গা একটু সেফ রাখুক না, আপনার সমস্যা কি? এখানে আপনার মেয়ে আসতে পারে, আপনার ওয়াইফ আসতে পারে, অনেকে আসতে পারে। এরকম প্রশ্ন হয়েছে যে আমার মেয়ে, আমার ওয়াইফ ওইখানে থাকবে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মেয়েদের কাছে মেয়ের কিসের নিরাপত্তা? এই প্রশ্নটা করার পর একটু অনেক ক্ষেপে গেছে। তারপর তাকে যখন বোঝাইছে তখন সে চুপ করে চলে গেছে। আস্তে আস্তে ঠিক হয়েছে, এখন কিন্তু কেউ উঠে না। জি, ভুল করে এখন উঠলেও ওঠে না। তারা সরি বলে চলে যায়। এটাও ঠিক আস্তে হয়ে আস্তে যাবে, কিন্তু হয়ে যাবে, নরমালাইজ ইনশাআল্লাহ হচ্ছে হয়ে যাবে। এবং সেই নরমালাইজেশনের বিষয়গুলোতে আরো আসবো। গোলাপি বাস নিয়ে রিসেন্টলি অনেক রকম ঘটনা ঘটছে, যেহেতু এটা নতুন একটি প্রজেক্ট, এটা নিয়ে নানান রকম উদ্বেগ, সমালোচনা এবং নানান রকম ঘটনা সেগুলো আসতেই থাকবে। এবং সেগুলো আসার পরেও আমরা কেমন এনজয় করছি পিঙ্ক বাস, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলাপ হবে। আপনারাও কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। নিয়ে নিচ্ছে একটা বিরতি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে বাংলাদেশে এখন নেমেছে পিঙ্ক বাস, অর্থাৎ গোলাপি রঙের বাস, যেটা কিনা শুধুমাত্র নারী যাত্রীরাই উঠতে পারবেন এবং সাথে সেখানে নারী গাড়ি চালক এবং সাথে নারী কন্ডাক্টর সবাইকে ইন্ট্রোডিউস করা হয়েছে। নারীদের জন্য আরও একটি কর্মসংস্থান উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তাদের অংশগ্রহণ বাড়বে এই পার্টিকুলার পেশাতে, সেটাই আশা করা হচ্ছে। এবং 18 আগস্ট এই বাসগুলো আমাদের শহরে নেমেছে এবং বেশ সুন্দর করেই ঘুরে বেড়াচ্ছে। গোলাপি রঙের বাসগুলো দেখতেও ভালো লাগে, কেমন যেন সম্ভাবনার দুয়ার আরো সুন্দর করে খুলে গেছে। এমনই মনে হয় পথে ঘাটে একটা গোলাপি রঙের বাস হুট করে চোখে পড়লে। আমাদের নারীদের এক্সাইটমেন্ট আসলে ভিন্ন রকম, যে আমাদের জন্য ডেডিকেটেড একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, একটা বাস আছে, একটা সার্ভিস আছে, যেখানে আরো নিরাপত্তা বোধ হয়তো আসবেই। এবং সাথে আরেকটা বিষয় সেখানে এসে যায় যে যখন একটা ঘটনা ঘটে তার সাথে কিছু সমালোচনা আসে। 18 আগস্টের পরে 19 আগস্ট যখন গাড়ি ফ্লাইওভারে তোলা হচ্ছিল, এরকম একটা সময় একজন নারী বাস চালক, যার নাম হলো ফাহিমা সানজান, এমনটা ধরা হয়েছে। এমন কিছু ভিডিও যাবতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা হলো যে তিনি ফ্লাইওভারে টেনে তুলতে পারছেন না বলে একজন পুরুষ সহকর্মী তাকে বাস টেনে তুলে দিচ্ছেন, কিন্তু ফাহিমা এই বিষয়টায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যদি আমি বাস ফ্লাইওভারে না উঠাতে পারি তাহলে কি স্টিয়ারিং এমনি এমনি হাতে নিয়েছি, এমনটাই বলেছেন। এবং এই ঘটনাটা কি আসলে সেই ঘটনাটাও একটু নিজেদের মধ্যে শেয়ার করতে পারি। আপুরা শুনেছেন কিনা এই ঘটনাটা এবং দেখেছেন কিনা? দেখেছি ব্যাপারটা, যে এখানে ঘটনাটা এমন হয়েছে যে যেহেতু প্রথম দিন চলছে, এই সময় কিছু সিনিয়র বাস চালক সেখানে প্রস্তুত ছিলেন এবং সানজান বলেননি তার ফ্লাইওভারের বাসটা তুলে দিতে, বাট উনি বলেছেন যে এখন তো একটু টানতে হবে, সো আমি তোমাকে একটু দেখিয়ে দিই প্রথম দিনে। সো তিনি নিজে ইনসিস্ট করে ওই সময় স্টিয়ারিংটা হাতে নিয়েছেন, কিন্তু আসলে এমনটা ফাহিমা চাননি এবং ফাহিমা এটা করতে এবল এবং উনি বাকি সময় তুলেছেন। যে ভিডিও করছে তাকে কিন্তু নিষেধ করেছিল যে এই বিষয়টা আপনি করবেন না, কিন্তু ওনার কথার কিন্তু কোনো দাম দেয়নি এবং সম্মানও করেনি। তার সম্মানের দিকে তার চিন্তা ভাবনা করা উচিত ছিল। এই বিষয়টা নিয়ে তারা রং চং মাখিয়ে যে করেছে, এটা ঠিক হয়নি। আর একটা পুরুষ মানুষকে, পুরুষ চালক যারা, তারা যে চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট করে না, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় না, তারা হেল্প নেয় না, ওনারা এত হেল্প নেয়, তাতে সমস্যা নাই। এই মেয়েটা একটু হেল্প করছে বা চাইছে, ফাহিমা কিন্তু চাননি, উনি বরঞ্চ আমার মনে হয় একটু বেশি সেফটি এনশিওর করতে নিজের জুনিয়র সহচালককে তিনি তখন সাহায্য করেছেন। এবং এই বিষয়টাকে নিয়ে আসলে আমার মনে হয় যে যদি কিনা সত্য ঘটনাটাই সামনে আসতো তাহলে কিন্তু ভিউ হতো না। কিন্তু সবচেয়ে সাহসী ব্যাপার হলো যে একজন নারী বাস চালক, আমাদের কিন্তু এই গোলাপি বাসগুলোকে নতুন বাজেটে করা হয়নি, এগুলো পুরনো বাসকেই আবার নতুন করে সাজিয়ে ম্যানুয়ালি চালানো হচ্ছে। এবং এখন যখন বিভিন্ন যানবাহন অটোতে চলে, সেখানে নারীরা কিন্তু ম্যানুয়ালি বাস চালাচ্ছে। সো এই যে এই সমালোচনার যে ঝড়, এটা আসলে কেন হয় শাওরিন আপু, কি মনে হয়? সমালোচনা, যখন কোনো আলোচনা আসবে সেটার পেছনে সমালোচনা তো অবশ্যই থাকবে। আপনি দেখবেন যে আমরা যারা উদ্যোক্তা আছি, হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগে যারা উদ্যোক্তা, তারাও যেমন সমালোচনা ফেস করে উদ্যোক্তা জীবনকে সামনে নিয়েছে, আমরাও কিন্তু ফেস করছি। আর
সমালোচনাটা তখনই হয় যখন সে খুব বেশি আলোচিত হয়। তো গোলাপি বাসটা অবশ্যই সম্ভাবনার জায়গাটা এত বেশি এবং নারীদের প্রতি আমাদের সবার এটা এত বেশি যে একটা ভালো কিছু হচ্ছে, সেই জায়গায় তো সেটার পেছনে দু সমালোচনা তো একটা মানুষ থাকবেই, পেছনে লাগবে। লাগবেই, এটা তো হবেই, কারণ এটা না হলে তো আসলে মানে মানুষ বুঝবে না যে আসলে এই জিনিসটার ভালো দিকটা কোন অনেক দিকে। বড় বড় সেলিব্রিটির ক্ষেত্রেও বলা হয়েছে যে তুমি আসলে এনাফ সেলিব্রিটি না, বা যথেষ্ট খ্যাতি সম্পন্ন হওনি যদি না তোমার কিছু হেটার্স থাকে। হেটার্স না থাকে, হেটার্সরাই আসলে উপরে উঠায় আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করি যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আপনি নিজের পরিবারের অংশকেই ধরে নেন যে আপনি যখন একটা কিছু করতে যাবেন তখন দেখবেন আপনার পেছন থেকে আপনার পরিবার সবার আগে বাধা হয়ে দাঁড়াবে। তারপর যখন আপনি ওটাতে সফল হয়ে যাবেন তখন আর কিছু বলতে পারবে না, তখন বলবে তখন আবার বলবে যে আমি তো জানতাম তুমি এটা পারবে, কিন্তু তার আগের দৃশ্যটা কিন্তু এমন ছিল না। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে যে সমালোচনা হবে সেটা যারা এই কর্মে যুক্ত হয়েছে তারাও কিন্তু সেই মানসিকতা নিয়েই যুক্ত হয়েছে যে আমরা মাঠে নেমেছি, আমাদেরকে নিয়ে কথা হবে, সমালোচনা হবে, এবং কিছু শ্রেণীর মানুষ চেষ্টাও করবে তাদেরকে দাবিয়ে রাখার জন্য, সেটা অলরেডি হচ্ছে। একদমই তাই। এবং নিরাপত্তার কথা যখন আসে, শুধু বাসেই আসলে নারীদের নিরাপত্তা প্রয়োজন তা নয়, বরঞ্চ কাজে কর্মে নানান জায়গায় আপনারা অনেক জায়গায় দেখা যায় নিজের কর্মসংস্থানের কারণে হলেও অনেক জায়গায় গিয়ে কাজ করতে হয়েছে। নিরাপত্তা আসলে কোথায় অভাব বোধ হয়েছে, বা আমাদের আসলে কোন কোন জায়গায় নিরাপত্তা এনশিওর করা উচিত বলে আপনার মনে হয়? সবার আগে হচ্ছে আমি বলবো আমাদের মানসিকতাটাকে পরিবর্তন করা উচিত। কারণ দেখেন যারা একদম ট্রেনিং নিয়ে বাস চালাতে নেমেছে তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে ছোট চোখে দেখছি, কিন্তু ওই যে আপু বলল যে প্লেন যারা চালাচ্ছে, পাইলট, এয়ার হোস্টেস, তারাও তো নারী। তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না এমন না, কিন্তু পরিমাণে কম আর বেশি। এখানে একটা বিষয় আছে, আমাদের মানসিকতাটা যদি আমরা চেঞ্জ করতে পারি। সবার আগে হচ্ছে একজন মেয়ে কেন কাজ করতে পারবে না, একজন ছেলে যদি কাজ করতে পারে তাহলে একজন মেয়েও পারবে। আর এখানে আসলে ছেলে মেয়ে ডিফারেন্সিয়েটটা আসার কারণেই আমি মনে করি যে নিরাপত্তার বিষয়টা চলে আসে। এবং আরেকটা ঘটনা হয়, আপু খেয়াল করেন কিনা, যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ছেলেরাও করে, কিংবা একটা বাসের অ্যাক্সিডেন্ট একটা ছেলে দ্বারাও হয়, ছেলেরাও তো হ্যাঁ, করতেছে। কিন্তু একটা গাড়ি যখনই একজন নারী অ্যাক্সিডেন্ট করেন তখনই বলা হয় মেয়ে ড্রাইভার। মেয়ে ড্রাইভার করবে না, ও তো মেয়ে, করবে না, ও তো মেয়ে, ওর তো ওর সেই কি এত যোগ্যতা আছে? যোগ্যতার প্রশ্নটা আসে। যোগ্যতার প্রশ্নটা আসে। কিন্তু আপনি দেখেন স্কিল ডেভেলপমেন্টেও কিন্তু এখন নারীরা বেশ উন্নত, এবং নারীরা এখন কোন সেক্টরে নাই, নাই, সকল right. রকম সেক্টরে তারা এখন আমি নিজেদের মনে করি হচ্ছে যে পুরুষদের চাইতে নারীরা ভালোভাবে করবে। এরা খুব চিন্তা ভাবনা করে কাজ করবে। পুরুষরা দেখেন মন চাইলো হেল্পারের কাছে গাড়ি দিয়ে দিচ্ছে, কন্ট্রাক্টরের কাছে গাড়ি, একটা নারী যে সে দিবে না। আর এখানে যতটুকু আমি এই কয়েকদিনে দেখছি বা বিভিন্ন সংবাদে জানতে পেরেছি যে এই মেয়েগুলা কিন্তু সবাই শিক্ষিত, হ্যাঁ, সবাই শিক্ষিত, আর সেই রকম ভাবে ট্রেনিং করেই তারপরে ওরা আসছে, বিনা ট্রেনিংয়ে কিন্তু আসে নাই, না। বা হেল্পার থেকে ড্রাইভার হয় নাই, কন্ট্রাক্টর থেকে ড্রাইভার হয় নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ঘটনা আছে যে হ্যাঁ। প্রচুর হেল্পার হ্যাঁ, কিন্তু প্রচুর এমনিতেই ছেলে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, আপনি বাস শতকরা চালাচ্ছে। 80 থেকে 85% হেল্পার আর কন্ট্রাক্টর থেকে আসছে। তাদের মুখের ভাষা, তাদের চাল চলন কিন্তু আমাদের খুব অস্বস্তি লাগে। গাড়িতে উঠলে তারা যে ভাষায় কথা বলে, তো একটা মেয়ে কিন্তু তা করবে না। সেই তুলনায় বাস চালক যে কটি নারীকে আমরা দেখেছি তাদের ইন্টারভিউ হয়েছে, এবং বেশ আমার মনে হচ্ছে গঠনমূলক ভাবে তারা কথা বলেছেন, সুন্দর করে কথা বলেছেন। এবং সুন্দর করে কথা বলুক আর না বলুক, আমার মনে হয় যে নারীদের সংবেদনশীলতা, সহনশীলতা, এটা তো তাদের আর ক্যারেক্টারিস্টিক্স। যে কোনো কাজই শুধু প্র্যাকটিক্যাল হলেই হয় না, থিওরিক্যালও লাগে। থিওরিক্যালও কিন্তু ওনারা থিওরিক্যাল ক্লাসগুলো করে আসছে, থিওরিক্যাল ট্রেনিং করে আসছে, শুধু যে প্র্যাকটিক্যাল তা না। ওনাদের মাথায় কিন্তু থিওরিক্যালটা থাকে মাথায়, আর প্র্যাকটিক্যালটা থাকে হাতে। সে দুইটাই তো নারীর সেরা ইউজ করতেছে, পুরুষরা করতেছে না। এবং আমি এটা একদম 100% বলতে পারি যে ওই যে 80% এরা কিন্তু এইগুলো ফলো করতেছে না, তাদের মতো তারা চালাচ্ছে। এবং আপনারা খেয়াল করেন কিনা, এটা আমি ছেলেদেরকে ছোট করতেও বলছি না বা না, কাউকে সেটাই। নিচু করতেও বলছি না, তবে আমি এটা শুনেছি এবং অনেক সাইকোলজিস্টরা বা অনেক রিসার্চাররা এমনটা রিসার্চ করে জানিয়েছেন
যে নারীদের মাল্টিটাস্কিং ক্যাপাসিটি অনেক বেশি। হ্যাঁ অবশ্যই। তো এটার কারণে আমরা যেমন এই যে চা বানাচ্ছি এই সময় আরেকটা কথা শুনতে পাচ্ছি, অনেক সময় আপনি খেয়াল করবেন যে আমার ভাই যেমন ও যদি বই পড়ে ওর পাশে যদি আমি নানান কথা বলি ও কিন্তু শুনতে পায় না। তো এরকম আমি আমার জীবনের অনেক পুরুষকে দেখেছি যে তারা একই সাথে দুটো কাজ করতে পারছেন না, কিন্তু আমরা যেমন এই যে এটাও করছি ওটাও শুনছি, নারীরা এটাও কিন্তু এটা পারে। চলছে আমাদের। তো এটা আমি খুব খেয়াল করি। তো মাল্টিটাস্কিং এর এই ক্যাপাসিটিটা আমরা খুব এনজয়ও করি। তো সেই ক্ষেত্রে নারীরা যেমন আমি নারী সব পারি, তেমনি কিন্তু সবাইকে নিয়ে এটা কথা হয় না একেবারে। এবং একটা মানসিক ব্যাপারও আছে, যেমন আমার কাছে মনে হয়েছে যে এই ডিবেটটা হতেই পারে, দুজনের কাছ থেকে এই বিষয় নিয়ে খানিকটা শুনতে চাই। সেটা হলো যে ইমোশনাল হওয়া, মানে নারীদের মায়া বেশি এবং সাথে নারীরা ইমোশনাল। হ্যাঁ, তো এই বিষয়টা কি উইক পয়েন্ট হিসেবে ধরাটা জরুরি, নাকি এটা আসলে স্ট্রেংথ হিসেবে কাউন্ট করা যেতে পারে? জলি আপু থেকে শুরু করি, তারপর তার কাছে আসবো। এইটা হচ্ছে মানে ইমোশন কি আসলে উইকনেস? ইমোশনাল মানে মেয়েরা খুব সেনসিটিভ, মেয়েরা কথায় কথায় কান্না করে দেয়, এই যে এই কথাটা নেগেটিভ কেন, আমি সেটা একটু জানতে চাই। এবং এটা কেন স্ট্রেংথ না? না, সেনসিটিভ মেয়েরা ঠিক আছে, কিন্তু মেয়েরা সব বিষয়ে এখন আর সেই রকম সেনসিটিভ থাকে না। তার বিভিন্ন দায়িত্বের জায়গায় কিন্তু সে ঠিক। একজন নারী যখন পুলিশ থাকে, সে কি আসামি ধরতেছে না, সে কি আসামিকে শাস্তি দিচ্ছে না, তার যে নিয়ম শৃঙ্খলা আইন সেভাবে কিন্তু সে পরিচালনা করছে। আবার একটা মানুষের প্রতি কিন্তু ওই আসামিটার প্রতি তার কিন্তু মায়াও কাজ করতেছে। পরিবেশ পরিস্থিতি বলে দেয় সে কি করবে। তো নারীরা বেশি মায়া দেখায় তাই বলে কি তারা কঠোর হতে পারে না? তারা সব দিকেই আছে। তার জন্য আমি মনে করি এটা নারীদের জন্য হয়তো আল্লাহ প্রদত্ত এটা হতে পারে, বা আমরা এর হয়ে যায় আসলে নারীদের মধ্যে, এটা হয়ে যায়, এটা খারাপ কিছু না। সবসময় মনে এটা আমি হয় পজিটিভ যে নিতে আমি সেনসিটিভিটি যেই শব্দটা আছে, মানে আমরা হলো স্পর্শকাতর। হ্যাঁ, তো স্পর্শকাতর শব্দটা কেন একটা নেগেটিভ শব্দ, এটা আমি এখনো বুঝতে পারি না। কারণ আমার কাছে সবসময় সেনসিটিভিটি এটাকে একটা পজিটিভ পয়েন্ট মনে হয়, এটাকে একটা ইতিবাচক দিক হিসেবে আমি দেখেছি। শাহরিন আপু কি মনে করেন এই বিষয়ে? আমার কাছেও এটা একটা পজিটিভ দিকই মনে হয়, কারণ আপনি যদি একটা বিষয়ের প্রতি মানে স্পর্শকাতর না হতে পারেন, তো আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। আর ইমোশনটাকে আসলে কে কিভাবে ইউজ করছে সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আপু যেরকম বললো যে একজন পুলিশের উদাহরণ দিল, সেই ক্ষেত্রে এই যে ডক্টরদের কথা চিন্তা করেন, ওনারা অনেক নারী ডক্টররা আছে যারা বড় বড় সার্জারি করছে, তাদের যদি ওই ইমোশনটা তারা ওই জায়গায় কাজে লাগাতো, তাহলে সেই ক্ষেত্রে তো সেই সার্জারিগুলো তারা করতে পারতো না। ইমোশনের জায়গাটা তো সবাই যে ধরে রাখে বিষয়টা কিন্তু তা না। যখন আমাদের মনে হয় যে এটা আমাদের পাওয়ার, সেটা আমরা পাওয়ার হিসেবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। এটা পজিটিভ, অবশ্যই এটা আমার কাছে ইমোশন থাকাটাকে সবসময় বেশ স্ট্রেংথ হিসেবে মনে হয়েছে। বরং মানুষ যখন বলে যে মেয়েরা শুধু কান্না করে, আমার কাছে মনে হয় যে কান্না যে মেয়েরা করতে পারে এটাও একটা স্ট্রেংথ। এটা হতে পারে আনপপুলার অপিনিয়ন, যারা কান্না করে তাদেরকে মানুষ উইক ভাবতে পারে, বাট আমার কাছে মনে হয় যে কেঁদে ফেললে জিনিসটা বের হয়ে গেল, তারপরে আই উইল ডু আবার আগের মতো হয়ে যাব। ছেলেরা কিন্তু এটা খুব কম পারে, তার জন্য কিন্তু তারা ভিতরে ভিতরে কষ্ট পায়। আমরা মেয়েরা ভিতরে সাফার করার ভিতরে আমাদের কিছু থাকে না, কান্না করতেছে বের হয়ে গেল কষ্ট। এবং নিজের ইমোশন বাইরে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি আমার কাছে মনে হয়েছে, যে মানুষের সামনে আমি ভয় পাই না যে কি আমাকে কি ভাবলো, আমার কান্না পেয়েছে তো আমি কেঁদে দিলাম, কি হচ্ছে। তো এটাই আমার মনে হয় যে উই আর মোর ওপেন ইন এক্সপ্রেসিং আওয়ার ইমোশনস। আরো বিষয়গুলো আসবে, তবে বিরতির আরেকটা সময় হয়ে গেছে, আপনারাও চলে আসবেন, আর দেরি করবেন না। গোলাপিরা সব কোথায়, বাসে চড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে টিভি অন করে আমাদেরকে দেখতে পাবেন। লেডিস ক্লাবে এসে অল দ্য লেডিস আপনারা এসে আমাদের সাথে আলাপ করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। নিয়ে নিচ্ছে একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়, যেখানে কিনা আমরা নারীরা মিলে আলাপ করছি আমাদের নারীদের বাস, অর্থাৎ গোলাপি রঙের বাস নিয়ে। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে নতুন একটি রঙের বাস, বিআরটিসির বাস, এবং অনেকগুলো বাস নেমেছে। তবে এই মাত্র স্বল্প, আমার মনে হয় যে 10টিকে অনেকগুলো বলা যাবে না, কারণ এই 10টি বাসকে আসলে আমাদের যত পরিমাণ কর্মজীবী নারী আছে সবার চাহিদা
সংকলন করতে পারবেন কিনা সেই বিষয়গুলোর প্রশ্ন থেকেই যায়। তবে এটা একটি শুরু, এবং একটি শুরুকে সবসময় সাধুবাদ জানানোটাই উচিত, এবং সেই সাধুবাদ জানানো থেকেই হয়তো সেই ঘটনার উন্নয়ন হবে, এবং সাথে সেখানে নতুন নতুন কি কি সুবিধা যুক্ত করা যেতে পারে সেই বিষয়গুলো আলাপ আলোচনায় আড্ডায় আসতেই পারে। এবং সাথে আপনি কি ভাবছেন, আপনাদের কি কি মতামত, এবং সাথে আপনারা কি বলতে চান, হাউ এক্সাইটেড আর ইউ, সবকিছু আমাদেরকে জানাতে পারেন। আর সেটার জন্য আমাদের নারী বন্ধুরা আমাদের স্ক্রিনে দেখানো জুমার আইডি পাসওয়ার্ড ফলো করে এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন লেডিস ক্লাবে, একটা মাত্র প্ল্যাটফর্ম যেটা কিনা জুমের আড্ডায় এসে আপনারা এসে নিজেদের কথাগুলো লাইভ জানাতে পারেন। এবং 1 ঘন্টার এই আড্ডা আপনি দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, সাথে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন পেজে। এসেছি আবার একটু এবার শারমিন আপুর কাছে আসি, জানতে চাই যে সতেজ বাজারের জন্য আপনার যে জার্নিটা, সেখানে আসলে আপনার কোন জায়গাটায় মনে হয়েছে যে এই জায়গাটা আমার প্রতিবন্ধকতা না থাকলে আরো বেশি আমি কাজের জায়গাটায় মনে হয় ফ্লারিশ করতে পারতাম, বা আরো আগে আমি আরো বড় কিছু করতে পারতাম? আচ্ছা, আমার শুরুতেই তো আমি বলেছি যে সতেজ বাজারটাকে আমি আসলে সেবার ইয়েতে নিয়ে যেতে চাচ্ছিলাম, যে এটা মানুষের উপকারে আসবে, বিশেষ করে আমাদের নারীদের জন্য। তো প্রথম বাধাটা হচ্ছে আমি একজন নারী, এটা হচ্ছে আমার জন্য একটা বাধা, কারণ আমি জানি কাজ করি সেটা হচ্ছে দুঃখজনক এবং আয়রনি না আমাদের এখনকার টাইমের জন্য, যে যেখানে নারী হওয়া একটা স্ট্রেংথ, সেখানে নারী হওয়াটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় জীবনের জন্য। মাঝে মাঝেই সেটাকে ফেস করতে হয়। কেন ফেস করতে হয়? প্রথমত হচ্ছে আমি যখন কাজটা শুরু করি তখন হচ্ছে আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিলেন আমার বিজনেসের সাথে। তো যখন সে আমাকে হুট করে উইদাউট এনি নোটিস সে চলে যায়, তখন আমি 8 মান্থ প্রেগনেন্ট। তো আমার জন্য ওই টাইমটা ছিল খুব বেশি মানে চ্যালেঞ্জিং, কারণ প্রথম কথা হচ্ছে আমি যদি তখন ছেড়ে দিতাম তখন তো আর আমি আমাকে মানে নিজেকে আবিষ্কার করতে পারতাম না যে ও চলে গেছে, আমি ছেড়ে দিছি, আমার কোনো অভিজ্ঞতা নাই বা আমার কোনো যোগ্যতা নাই, আমি সেটাকে রান করাতে পারবো না। আর তখন আমার কাছে একটা জিনিস হতো কি, যে আমি সারাদিন কাজ করতাম, রাতে বসে বসে কান্না করতাম যে কেন আমার সাথে এটা হলো, আমি তো তার সাথে কোনো এমন কিছু করিনি, সে কেন চলে গেল। তো সেই ক্ষেত্রে তখন আমার হাজব্যান্ড আমার অনেক বড় একটা পাওয়ার, ও আমাকে বললো যে হয় তুমি করলে ভালোভাবে করো, নিজেকে প্রমাণ করো, আদারওয়াইজ তুমি স্টপ করে দাও, প্রমাণ করার দরকার নাই, তাকে ভালো থাকতে দাও, তাকে জিতে যেতে দাও, যে সে জিতে গেছে, তুমি হেরে গেছো। আর বাধাটা ছিল এরকম যে আমি এই 8 মাসের প্রেগন্যান্সি নিয়ে আমাকে বাজারে যেতে হবে, কারণ রেডি টু কুক মাছ মাংস সবজি এগুলো আমাকে একদম রুট লেভেল থেকেই আনতে হবে, কালেক্ট করতে হবে। আর ওই টাইমটা ছিল একদম করোনাকালীন টাইম, আমার শুরু করার কিছুদিন পরেই লকডাউন। তো যখন আমার এখানে মানে টেক্সট আসতো যে আপু আজকে আপনি বাজার না দিলে আমরা খেতে পারবো না, সেই টাইমটাতে আসলে তখন মানে একটা দায়িত্ববোধ বা নিজে তখন মনে করতাম যে এটা তো আমার সাথেও হতে পারে, যে আমার বাসায় এরকম একটা প্রবলেম হতে পারে, রেসপন্সিবল রাইট, যে কেউ একজন আমার জন্য আমার উপর ডিপেন্ড করে আছে। তো সেই ক্ষেত্রে তখন আমাকে নামতে হয়েছে, তখন আমাকে বের হতে হয়েছে। ইভেন এমন হয়েছে যে আমি লিটারেলি হচ্ছে আর্মিদের সাথে চোর পুলিশ খেলেছি। হ্যাঁ, আমার মানে এরিয়াতে লকডাউন, আর্মি দাঁড়িয়ে আছে, বের হওয়া নিষেধ, আমি যেতে পারবো না, তখন আমি অলরেডি প্রেগন্যান্ট। আমি আগে মানে হ্যাঁ আমার বাসা থেকে ক্যান্টনমেন্ট এরিয়াটা খুব কাছে, নিরাপত্তা কিন্তু কঠিন ছিল ওই সময়টা, এবং মানে আমাকে একবার আটকানো হয়েছে, আপনি যেতে পারবেন না। একে তো আপনি প্রেগন্যান্ট, দ্বিতীয়ত আপনি কেন বের হয়েছেন। যখন আমি ওনাদেরকে বিষয়টা বলছে না ইটস কোয়াইট ইম্পসিবল, আপনি যেতে পারবেন না। তারপরে আমি আবার ব্যাক করে আমি আবার ওয়েট করে আবার আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে গিয়েছি, তারপরেও আমাকে বাজারে যেতে হয়েছে তাদের জন্য, ওই ফ্যামিলিগুলোর জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস কি, যে এই যে আমরা মেয়েরা বাজারে যাব, বাজার করব, হ্যাঁ এই এত ওজন ব্যাগ নিয়ে বাসায় আসছি, তো এই জিনিসগুলো অনেক কিছুই আসলে বাধার ইয়েতে আসে, যে আমি নারী, এটাই মনে হয় আমার কাছে তখন মনে হচ্ছে যে বান্ধব তো আসলে হয় না খুব সহজে। তো সেই ক্ষেত্রে বাজারের মতই থাকে, তবে নারী বলে আমাদের জন্য যে একটা এক্সট্রা সেনসিটিভ প্লেস দরকার, সেই জায়গাটা হয়তো পাওয়া একটু কঠিন হয়ে যায়, আর না হলে সুপার শপে যেতে হয়, তো এরকম একটা বিষয়।
এবং আমারও মনে আছে ক্যান্টনমেন্টের সেই সময়টাতে যেমন দেখা গেছে যে ক্যান্টনমেন্টে ঢোকা যেত না, হ্যাঁ, তা আমার ফ্রেন্ড যে ক্যান্টনমেন্টে থাকতো আবার বেরোতে পারতো না, তো ওর যা খাবার লাগবে সেটা ওই দরজায় দাঁড়িয়ে দিয়ে হ্যাঁ, আসতে হ্যাঁ, হতো, হ্যাঁ। এমন একটা পরিস্থিতিতে আপনাকে কাজ করতে জি, হয়েছে, কাজ সেটাই করতে আমি হয়েছে। বুঝতে পেরেছি। আমাদের এখানে জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন। আমাদের ওদিকে হলো আমাদের শিক্ষিকা মিষ্টি আপু আছেন, এই পাশে আমাদের কৃষিবিদ মিষ্টি আপু আছেন, ও পাশে কাকে দেখছি নামটা একটু আমাদেরকে বলবেন। ফারজানা ফারজানা আপু জিতু। আমাদের সাথে আছেন, এদিকে আমাদের আরেকজন শিক্ষক নাহিদা নীলি আপু আছেন। চারজনের সাথে গল্প হবে, তবে জলি আপুর কাছে ছোট করে এই প্রশ্নটার উত্তর নিয়েই তারপরে আসি। সেটা হলো যে জলি আপু, এই যে প্রতিবন্ধকতার জায়গাটা আপনার জীবনে আসলে কেমন ছিল, এবং সেটা কি নারী হবার কারণে নাকি কাজের ক্ষেত্রে নানান রকম অসুবিধা আপনি ফেস করেছেন বা কিছু করেছেন কিনা আদৌ? সবচেয়ে যে বাধাটা আসছে সেটা হচ্ছে নারী হওয়ার কারণে। হুম হুম এখনো মানে শুরু থেকেই এটা ফেস করে আসছি, এখনো করছি। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আজকে আসছি, আমার বাসায় যেতে দেরি হলে বারবার ফোন আসবে, কোথায়, এখনো পৌঁছায় না কেন, কেন আসে না, বাচ্চাটা এই করতেছে সেই করতেছে, এরকম ভাবেও যেরকম যেটা আসে। বিজনেস করতে গিয়েও এই একই অবস্থা, আমাদের চোখ একটু বাঁকা চোখে তাকায়। কোথাও আমি আচার নিয়ে কাজ করি, যখন আমি হচ্ছে বাজারে যাই, অনেক অনেক কেনাকাটা করতেছে, ওজন বাড়তেছে, তারা মানে অনেক ধরনের কথা শোনায়। মেয়ে মানুষ আসছেন কেন একা একা এত বড় ব্যাগ নিয়ে, এত বড় বাজার নেওয়ার জন্য? যদি কাউকে হেল্প করতে বলি বা আমি টাকা দিয়ে হেল্প নিব যে একটু আমার রিক্সায় উঠাই দেন, তারা বলে আসছেন কেন, মেয়ে মানুষ তো, আপনি একটা ছেলে মানুষ নিয়ে আসতে পারতেন না, তাহলেই তো হতো। কিন্তু একটা ছেলে যখন যায় তখন কিন্তু এই প্রশ্নটা আসে না। না, তারপরে এবং আমার হচ্ছে কাছে মনে হয় যে ছেলেদের প্রতিও এটা একটা ইনসেনসিটিভ আচরণ, যে ছেলে বলে যদি সে 10 কেজি না উঠাতে পারে, এটাতে বলা হয় যে ছেলে মানুষ হলে তো উঠাতে পারতে হ্যাঁ, হবে, তাই আর না? সবচেয়ে এটা যে আমার বাধাটা কাছে আসে, আমি মনে insensitive করি লাগে। ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে পরিবার থেকে। পরিবার থেকে, বিশেষ করে উদ্যোক্তাদের ব্যাপার, নারী উদ্যোক্তাদের ব্যাপারে খুব আসে। আপনি যখন একটা আপনার চিন্তা ভাবনা করলেন যে আমার এই বিজনেসটা আরো বড় করব, আপনার কাছে হয়তো অর্থটা অত ওইভাবে নাই, তো আপনার ফ্যামিলি যখন দিতে চিন্তা ভাবনা করবে অনেকবার, পারবে, মেয়ে তো ওকে আগাইতে পারবে। ছেলে যখন 1 লাখ টাকা চাবে, even দিয়ে দিবে। আরেকটা বিষয় আছে যে তোমার হাজবেন্ড এত কামায়, তোমার কি এই দরকার প্রশ্ন কাজ শুনতে শুনতে তো করার? আমি টায়ার্ড হয়ে গেছি। কি দরকার? ওর ফ্যামিলির লোকজন বলতেছে এত দৌড়ান কেন? কোনো দেখলে হয়তো আমি আমি কাজ করি, সেগুলো ভিডিও করতেছি, ছাড়তেছি, আমি কোথায় ট্রেনিং করতেছি, সব কিন্তু আমরা এখন অনলাইনে শেয়ার এখন করি। অনলাইনে করি। যখন দেখে এই প্রশ্ন আসে, আমি কোনো কারণে হয়তো, সবাই কিন্তু অসুস্থ হয়, দেখবেন আপনি ঘরে যে বসে থাকে সেও কিন্তু অসুস্থ হয় ইমিডিয়েট। আমি গত সপ্তাহে, আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, ওইখানে গিয়ে মানে এমনিতে অসুস্থ হয়েছি, আমার পাশে একটা ছেলে খুন হয়েছে, ওইটা শোনার পর আমার খারাপ লাগছে, আমার ছেলের কথা মনে হয়েছে। বা সেইখানে আমি অসুস্থ কিন্তু আমার মাথায় পানি ঢালতেছে, ওইখানেও সবাই বলতেছে এত দৌড়াইলে হয়, কি দরকার, হাজবেন্ডের কি কম আছে? আসলে যত আছে ততই দরকার, এত দৌড়াই দৌড়াইতে এরকম কবে যেন মরে আবার যায়। অবশ্যই আমরা একটু এদিকে চলে আসি, আমরা জুমে আসি। আমরা হলো শিক্ষিকা মিষ্টি আপুর কাছে আসি। আজকে সবাই গোলাপি পড়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমিও অনেক কষ্ট করে গোলাপি খুঁজে খুঁজে একটু গাঢ় গোলাপি একটা কিছু পড়ার চেষ্টা করেছি। মিষ্টি আপু, আপনার কাছে একটু আসি, এসে একটু শুনি যে আপনি গোলাপি বাস এবং নারী নিরাপত্তা নিয়ে কি ভাবছেন। শুভ সন্ধ্যা। আশা করি যে সকলে ভালো আছেন। আসলে অনেকদিন আপনার সঙ্গে কথা হয় না, একদম, অনেকদিন পরেই জমে বসা। কেমন আছেন আপনি? খুব আপু? ভালো, খুব ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে। আমিও ভালো আছি। আর গোলাপি, আজকে যে আমাদের প্রথমে আপনি বললেন যে কি সুন্দর, আসলে খুব ভালো লেগেছে আমারও, যে কালকের যে গত পরশু দিনের যে জি, বাসের কথা ছিল, এবং গোলাপি বাস এবং নারী নিরাপত্তা যে ভাবনা, নিশ্চিত একেবারে নিয়ে যে এটি খুবই ভালো একটি উদ্যোগ। খুবই ভালো একটি উদ্যোগ, এবং এটি সফলতা বয়ে নিয়ে আসবে আশা করা যায়। কারণ আমরা নারীরা আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, একটু আগে যখন আপুর আলোচনা শুনছিলাম যে নারীদের জন্য যে বাসে ওঠে, ছেলেরা কি সেখানে উঠতে পারে, কিংবা তাদের জন্য এক্সট্রা কোনো জায়গার কথা যেটি বললেন, কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটি উদ্যোগ। আর কিছুই বলতে পারছি না, যে সেটি সামনের দিকে এগোবে, এবং নারীদের যে আজকে যে প্ল্যান করে সামনের দিকে এগিয়েছে, এটি সফলতা পাবে। অনেক ভালো ধন্যবাদ, থাকবেন অনেক সবাই, আল্লাহ ধন্যবাদ হাফেজ। মিষ্টি আপু। শারমিন ফারজানা মিষ্টি আপুর কাছে আসি, একটু জানতে চাই যে একটা গোলাপি বাসের আসলে কেন দরকার ছিল বলে আপনার মনে হয়, এবং আসলে সেটা আমাদের কাজের ক্ষেত্রে কতটা সাহায্য করবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ অহনা আপু, শুভ সন্ধ্যা। আমরা সবাই গোলাপি রঙে রঙিয়েছি, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপু,
গোলাপি বাসে দরকার ছিল, তবে সব সময় মনে করি নারীদের স্পেশাল জায়গা আমরা দিতে চাই, দিতে চেয়েও পারিনি। গোলাপি বাসটা আসছে, অবনক সাধুবাদ জানাই। শুধু এই কয়েকটা বাস হলে চলবে আপু? নারীরা তো শুধু বাংলাদেশের ঢাকা শহরে সীমাবদ্ধ না, অল ওভার দ্য বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ডে নারীদের স্পেশাল ভাবে দেখা হোক। এবং আমি আশা করব এটা সবচেয়ে ইফেক্টিভ হবে কাদের জন্য জানো আপু? স্কুল গোয়িং টিনেজ বাচ্চা যারা, ওরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। আমরা যারা মিডল এজে এসে গেছি, আমাদের চেয়ে ওরা সাফারার, ওদের জন্য এটা খুব ভালো হয়েছে। আমি অনেক নিশ্চিন্ত যে অনেক অনেক বাচ্চা ভদ্র মেয়েরা একটু সেফ থাকবে। তবে শুধু গোলাপি বাস যতটুকু এসেছে সরকারিভাবে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো শুধু এখানে না, সব জায়গায় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সারা পৃথিবীতে নারীর নিরাপত্তা নিশ্চিত হোক। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মিষ্টি আপু। এবং এটা আসলে আমরা সবাই চাই। ঢাকা শহরে যেমন 10টি এসেছে এবং 4টি বাস চট্টগ্রাম এবং বগুড়াতে চলছে, মোট 14টি বাস এখন চলছে। এবং সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় এবং বিভিন্ন শহরাঞ্চল যেগুলো আছে বা বিভাগীয় শহর যেখানে আছে না কেন, যেখানে কিনা নারীরা বাইরে কাজ করছেন, এমন প্রত্যেকটা জায়গায় আসলে নারীদের জন্য ডেডিকেটেড কিছু সার্ভিস অবশ্যই আলাদা করে থাকা উচিত। আমাদের মেট্রোতেও যেমন নারীদের জন্য আলাদা রকমের বগি আছে, তেমনি করে কিছু নিরাপত্তা আসলে এটাতে এনশিওর হয়, সেটা মানতেই হবে। সেই বিষয়গুলো নিয়ে আরও একটু আলাপ হবে, আর একবারই হয়তো বিরতির ওপারে আসবো। তবে ফিরে আসছি আরও কিছু আলাপ নিয়ে, এবং বাকি জুমের দুজনের সাথেও আড্ডা হয়ে যাবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। শেষ হইয়াও হইল না শেষ, একেবারেই বিদায় বেলায় চলে এসেছি। আজ খুব সুন্দর আবহাওয়া বাইরে, যেন নারী মন আরও বেশি সুন্দর হয়ে যায় এমন একটি বৃষ্টি স্নাত একটা সন্ধ্যা। এবং সেই সন্ধ্যাটাই আরেকটু চমৎকার করে কাটাতে আর একটা চমৎকার বিষয় নিয়ে কথা হলো, যেটা আমার মনে হয়েছে যে নারীদের নিরাপত্তা, সাথে নারীদের স্বাধীনতা, সব কিছুকে মনে হয় প্রতীকী হিসেবে প্রকাশ করতে পারে। একটি গোলাপি রঙের বাস কত বেশি সাফল্য বা আমাদের চোখে কত রকম স্বপ্ন দেখাতে পারে, তা কিন্তু আসলে বলে বোঝানো মুশকিল। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। জুমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত হন প্রতিনিয়তই, এবং আজও বেশ কিছু বন্ধু আছেন। আমরা একটু চলে যাই, তাদের সাথে আড্ডা শেষ করে আসি। ওদিকে আমাদের সাথে ফারজানা আপু যুক্ত হয়েছেন। তার নাম হলো ফারজানা, আমি চোখে কম দেখি সেই জন্য ফারজানা খানম মিতু আপুর কাছে একটু আসি। আমি দূরে আসলে চশমা ছাড়া ভালো দেখি না, কিন্তু আপনাদের চেহারা আমি চিনি, সেই জন্যে তো মিতু আপুর কাছে আসি। তার কাছে এসে একটু গোলাপি বাস এবং সম্ভাবনার নতুন দুয়ার, এই বিষয়টা নিয়ে একটু শুনে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপু। আমি হচ্ছে ফারজানা খানম জিতু। আমার পেশা মূলত দুইটা, আমি একজন উদ্যোক্তা এবং একজন শিক্ষক। আমি আমি ইঞ্জিনিয়ার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি বাসের প্রসঙ্গ আসার আগে একটু বলি, আমি যেহেতু একটা মেয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার বিষয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, যেটা আমাদের সমাজের রীতি বলতে পারি, যে মেয়ে হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কি করবে। এমনকি আমার যারা পরীক্ষার এক্সটার্নাল থাকতেন, তারাও নানান কথা বলতেন। তো আমি আসলে ওই সমস্যাগুলো ফেস করে করেই কিন্তু ড্রিল মেশিন চালানো থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ওয়্যারিং আমি নিজে করি। তো সেই জায়গায় এসে যখন দেখি যে একজন নারী এগিয়ে যাচ্ছে, আমার ভিতরের আনন্দটা মনে হয় যে না, আসলে আমি একা নয়, আমার সাথে অনেকেই আছে, আমরা আছি, আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে সমসাময়িক যে পিঙ্ক বাস, এই জায়গাটায় এসে একটু বলি যে একটা পিঙ্ক বাস হচ্ছে আমাদের বাস্তব সমস্যার একটা রাষ্ট্রীয় সমাধানের ধাপ। এই যে সরকারিভাবে মেয়েদেরকে আরেক ধাপ এগিয়ে দিল সম্মানের জায়গায়, যে না, একটা নারী বাস ড্রাইভারও হতে পারে এবং হেভি বাস ড্রাইভার সে হতে পারে। এটা কিন্তু নর্মাল কোনো প্রাইভেট কার না, সে দোতলা বাস চালাচ্ছে। এবং আরো 10 জন না আরো 1000 জন নারী সেভ হচ্ছে, যেটা আমরা সবসময় আমরা যে প্রবলেম গুলোতে ফেস করি। কারণ আমি লম্বা একটা সময় হচ্ছে লোকাল বাসে যাতায়াত করেছি, এখানে মানে অস্বস্তিকর অবস্থা এত বেশি থাকে যেটা আসলে বলে শেষ করার মতো না। তবে সবকিছু ছাড়িয়ে যে বিষয়টা, আমরা আসলে একটু ভিউ এবং নেগেটিভিটির দিকে বেশি আগায় যাচ্ছি ইদানিং কেন জানি।
সেই জায়গাটায় এসে এই গোলাপি বাস নারী ড্রাইভারদের নিয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে নানা নেগেটিভ কথাবার্তা দেখতে পাচ্ছি, যেটা আসলে একজন একেবারেই নারী কাম্য হিসেবে নয়, কষ্ট তবে লাগে। আমার মনে হয় যে ব্যাপারটা থেকে আমরা উত্তরণ করতে পারবো। অনেক ধন্যবাদ, যেহেতু শেষ দিকে আছে একটু অল্প সময় দিতে পারলাম। নাহিদা নেলি আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনতে চাই। নাহিদা নেলি আপু, আপনার কাছেও শুনি যে আপনার কাছে কনসেপ্টটা কেমন লেগেছে, এবং গোলাপি বাসে চড়েছেন আপনি এখন নাকি চড়বেন সামনে? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আসলে এখনো যারা সৌভাগ্য হয়নি, তবে ইচ্ছা আছে চড়বো। তো আসলে মেয়েদের পালক মানে মেয়েদের একটা পালক যুক্ত হলো সাফল্যের, যে গোলাপি ড্রাইভার আমরা গোলাপি বাসের ড্রাইভার পেয়েছি। হ্যাঁ। তো আবার তারা কিন্তু সবাই শিক্ষিত, অশিক্ষিত না, কিন্তু সবাই শিক্ষিত। তো এটা কিন্তু আমাদের বড় একটা সম্মান বলতে হয় সব মেয়েদের জন্য। মেয়েরা যদি প্লেন চালাতে পারে, তাহলে মেয়েরা কেন বাস চালাতে পারবে না? এটা মনে হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুবই একটা সম্মানের বিষয়, আর এটাকে আমাদের ধরে রাখতে হবে। আমি তো এই জন্য সরকারকে এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু আপনাকেও। জাফরিন খুকু আপুর কাছে আসি, তার কাছেও এসে জানতে চাই যে গোলাপি বাসের কনসেপ্ট আসলে কেমন লেগেছে। আপনাকেও গোলাপিতে ভালো লাগছে, শুনি একটু এই বিষয়টা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেকদিন পরে জুমের আড্ডা দিতে পেরে খুব ভালো লাগছে। আসলে পিঙ্ক বাস নিয়ে কি বলবো, আর আমরা মনে করি যে আমাদের এই যে এখন যে মেয়েদের একটা উত্তরণ ঘটছে, এটা মনে হয় আরো আগে ঘটা উচিত ছিল। তো যাই হোক, সরকার যেহেতু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদেরকে একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, এটার জন্য আমি অসম্ভব সরকারকে ধন্যবাদ দেই। আর সবচেয়ে বেশি দুঃখজনক লাগে যে এই সময়ে এসে আমরা সোশ্যাল মিডিয়াতে এই পিঙ্ক বাস নিয়ে অনেক সমালোচনার কথা শুনছি, অথচ মেয়েরা পাইলট কিন্তু আজ থেকে অনেক বছর আগে থেকেই আছে। আমি নিজেও কিন্তু স্কুটি চালাই, তো সেই জায়গায় আমি মনে করি মেয়েটা বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, গাড়ি ড্রাইভিং করছে, বাস কি চালাতে পারে না, ট্রাক কি চালাতে পারে না? চাইলেই তো পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মন মানসিকতা আসলে চেঞ্জ করা দরকার। শুধু শুধু আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সবাই বিচারও হয়ে গেছি, যে যার মতো বিচার করা শুরু করে দিই। কাউকে এগোতে দিতে ভালো লাগে না আমাদের, কেউ এগো যাবে এটা আমাদের ভালো লাগে না। আমার মনে হয় যে এটি সেই হচ্ছে ভাবনা বড় থেকেও আমরা প্রবলেম। তো বেরিয়ে আমরা মনে আসার করি একটা সুযোগ পাবো। ভালো। একেবারে ধন্যবাদ আপু। ধন্যবাদ খুকু আপু। এবং এই বিষয়টা আমার মনে হয় যে ওই যে হতে হতেই আসলে গাইতে গাইতে গায়ন হবে, ব্যাপারটা এরকম যে চোখের সামনে দেখতে দেখতে একটা পর্যায়ে আসলে সেই হয়ে বিষয়টা যাবে। স্বাভাবিকতা চলে আসবে। হ্যাঁ, শুয়ে যাবে এবং চোখে। যদিও নারীরা অনেক আগে থেকে গাড়ি চালিয়ে, বাড়ি চালিয়ে, ঘর চালিয়ে এবং সাথে প্লেন চালিয়ে দেখাচ্ছেনই, তবে নারী বিষয়টাই যেহেতু একটু বিশেষ, তাই নারীদের নিয়ে সমালোচনা হয়তো 100 বছরে কমবে না। পিঙ্ক কালারটাই মনে হয় এখন গায়ে লাগতেছে তাদের। পিঙ্ক ড্রেস পরা, পিঙ্ক গাড়ি, এটাই মনে হয় যে মানে এইরকম ছিল না যে তা না। মেয়েরা কিন্তু গাড়ি চালাইতেছিল বা বিভিন্ন করে সমালোচনা হয়। যখন দেখছে এটা ব্যাপকভাবে সরকার একটাই হাতে নিয়েছেন এবং আমাদের দেশের জন্য উন্নয়ন হবে, জনগণের জন্য ভালো হবে, তখনই এক একজনের এক এক ঠিক হয়ে যাবে। আমি আশা করি যে বেশি সময় একেবারে। লাগবে না। এবং আরেকটা কথা, যিনি ফারজানা জিতু জেনেছিলেন, তিনি একটা কথা বললেন যে যখন নারী হিসেবে আমি আরেকজন নারীকে কোনো কোনো জায়গায় এত বেশি সাফল্য অর্জন করতে দেখি বা নতুন একটা কিছু ট্রাই করতে দেখি, এটাতে আমারও খুব ভালো লাগে। অথচ নারীদেরকে নিয়ে একটা কনসেপ্ট আছে আমাদের ভেতর, অনেক আগে থেকে ছিল যে নারীরা নারীদের ভালো দেখতে পারে না, নারীরা হিংসুটে বোধ করে। কিন্তু আমি জানি না এটা এখন বলার সুযোগ আছে কিনা, কারণ আমি জানি না এগুলো কোন নারীদেরকে নিয়ে কথা হয়। তবে আমি কখনোই, আমারও যেমন মনে হয় যে আমি যখন অন্য কোনো নারীকে একটা খুব ভালো কিছু করতে দেখি, তখন আমারও মনে হয় যে অ্যাড্রেনালিন রাশ হচ্ছে, মানে আমারও খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেই বিষয়টা, মানে আপনাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা কেমন, যে নারী বান্ধব পরিবেশ পেয়েছেন কিনা, এবং নারীদের কাছ থেকে নারীদের যে সহায়তা, মানসিক শক্তিটা পাওয়া যায়, সেটা কেমন পেয়েছেন? সেটা হচ্ছে যে সমাজের কিছু শ্রেণীর মানুষ থাকে যারা আসলেই চায় না যে নারীরা সামনের দিকে এগিয়ে যাক। একদম ছোট্ট করে শুনবো। হ্যাঁ, আর হচ্ছে আমার দিক থেকে, আমার ফ্যামিলি বলেন, আমার বন্ধু বান্ধব, সবার জায়গা থেকেই নারীরাই আমাকে বেশি সাপোর্ট দিয়েছে। So আমার there উদ্যোগে are যোগদান। beautiful women out there যারা কিনা আমাদেরকে সাহায্য করে। অভিজ্ঞতা জায়গা থেকে জলি আপুর কাছে এক লাইন শুনি। নারীরা আসলে নারী পুরুষ উভয়ই, সবাই তো এক মন মানসিকতার হয় না, না, এক একজন এক এক রকম হয়। কেউ একটা বিষয়কে নেগেটিভ নেয়, কেউ পজিটিভ নেয়। কিন্তু আমার মনে হয় যে আগের চাইতে নারীরা অনেকটা সচেতন হয়েছে, তারা এই বিষয়গুলো ভালোভাবে দেখে। আমার কেন যেন মনে হচ্ছে গোলাপি বাসের ব্যাপারটা প্রত্যেকটা নারী এটাকে সাপোর্ট করেছে। আমি একদম কিছু ছেলেরাও সবাই করেছে, যারা ভালো ছেলে ওরা করেছে। সাপোর্ট করেছে। হ্যাঁ, বাধা বৈপত্তি তো আসবেই,
একদম তা একদম। নারীদের এবং এরই বিভিন্ন সাথে হচ্ছে আমাদের গোলাপি বাসের আলাপ করতে করতে এই আড্ডা শেষ করতে ইচ্ছে করে না, বাট আমাদের কাছে আর আধা মিনিটও সময় নেই, তাই আপনাদের দুজনের কাছ থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আজকে এবং আমাদের বন্ধু যারা আমাদেরকে দেখছিলেন তাদের সবাইকে বলবো আপনারা গোলাপি বাসে বেশি বেশি চড়ে সবাইকে জানিয়ে দেবেন যে আমাদের প্রচুর গোলাপি বাস প্রয়োজন, এবং নারীরা মিলে পুরো শহর দাপিয়ে বেড়াবো যাতে কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাই আমাদের উদ্যমের কাছে জায়গা না পায়, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এখানে।